আসসালামু আলাইকুম। বই পড়ার আজকের পর্বে বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী পড়ব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। পড়ছি প্রথম খণ্ড, তোমার একটি নাম আছে। তোমার একটি নাম আছে, তোমাকে বাড়িতে ওই নাম ধরে সবাই ডাকে। তোমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়ার লোক সবাই। ক্লাসের হাজিরা খাতায় ওই নামটি লেখা হয়েছে। ওই নামের লোকে তোমার কাছে চিঠিপত্র লেখে। এই পত্র লেখকদের অনেকেই নিজেদের নাম ধাম উজ্জ্ব রেখে মনের গহন কথাটি প্রকাশ করে থাকে। তোমার মা অত্যন্ত সতর্ক এবং সাবধানী মহিলা। তার গ্রাম শক্তি অত্যন্ত প্রখর। এই ধরনের চিঠি তার হাতে পড়া মাত্রই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারেন ভেতরের কাগজে দাহ্য পদার্থ রয়েছে। তিনি কাল বিলম্ব না করে এই উড়ে আসা চিঠিগুলো গ্যাসের চুলোয় জ্বালিয়ে ফেলেন। কখনো কখনো তোমার মায়ের সতর্ক চোখের ফাঁক দিয়ে কোনো চিঠি তোমার হাতে এসে পড়ে। তুমি অত্যন্ত মাতৃভক্ত মেয়ে। কোনো ব্যাপারে মায়ের অবাধ্য হওয়ার কথা তুমি স্বপ্নেও চিন্তা করতে পারো না। তারপরে চিঠিগুলোর প্রতি তুমি মায়ের মতো নিষ্ঠুর হয়ে উঠতে পারো না, কারণ বুঝে ফেলেছ তোমার এখন চিঠি আসার বয়স। যেসব চিঠি তোমার হাতে পড়ে তোমার মা যাতে গুণাক্ষরেও টের না পান, অত্যন্ত সন্তর্পণে সেজন্য বাথরুমে গোসল করার সময় মর্ম উদ্ধার করতে চেষ্টা করো। অধিকাংশ আজে বাজে চিঠি, পাত্রা কথায় ভর্তি। কারা এসব লেখে তাদের অনেককেই তুমি চেনো। যাও আসার পথে অনেকের সঙ্গেই তোমার দেখা হয়। এই ধরনের কুপাঠ্য চিঠি পড়ার পর তোমার নিজের উপর রাগ বাড়তে থাকে এবং শরীর গুলিয়ে ওঠে। খুব ভালো করে সুগন্ধি সাবান দিয়ে ঘষে ঘষে গোসল করার পরও তোমার মধ্যে একটা অপবিত্র ভাব, একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করতে থাকে। একটা পীড়িত ভাব তোমাকে আচ্ছন্ন করে রাখে। মাঝে মাঝে এমন চিঠিও আসে, পড়ার পর পুকুরে ঢিল ছুড়লে যেমন লহরী খেলে, তেমন তোমার মনে তরঙ্গ ভাঙতে থাকে। এই পত্র লেখককে মনে হয় তুমি চেনো। কালো কালির অক্ষরে তার চোখের দৃষ্টি, মুখের ভাব দৃশ্যমান হয়ে ওঠে। তুমি নিজে খুব অসুখী বোধ করতে থাকো। সারাটি দিন একটি গাম্ভীর্যের আবরণে নিজেকে আবৃত করে রাখো। তোমার মা কড়া মহিলা হলেও তার মনে এক ধরনের আশঙ্কা দোলা দিয়ে যায়। তিনি মনে মনে প্রমাদ গুনতে থাকেন, কারণ তোমার মতিগতি তার কাছে বড় দুর্বোধ্য মনে হয়। তিনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবিত হয়ে পড়ে। এখন তোমার নামের কথায় আসি। এই নাম দিয়েই তোমাকে সবাই চেনে। যে অফিসটিতে তুমি পার্ট টাইম কাজ করো, সেখানে ওই নামেই তোমাকে সবাই জানে। ওই নামেই তোমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। ওই নামেই মাসের শেষে তোমার মাইনের বিল হয়, চেক কাটা হয়। সবার কাছে শুনতে শুনতে তোমার মনে এমন একটা প্রতীতি গাঢ়মূল হয়েছে যে তোমার নামটি তোমার সত্তার অবিভাজ্য অংশে পরিণত হয়েছে। কেরামুন কাতিবুন নামে যে দুজন ফেরেশতা তোমার কাঁধের উপর বসে অদৃশ্য কাগজে অদৃশ্য কালিতে তুমি সারাদিন ভালো করেছ কি মন্দ করেছ সমস্ত তোমার নামের পাশে টুকটুক করে লিখে নিচ্ছেন, ওই ফেরেশতা সাহেবেরাও তোমার নামের পাশে এমন একটা অদৃশ্য জাল পেতে রেখেছেন। তোমার ভালো মন্দ সেখানে মাকড়সার জালের মধ্যে মশা মাছির মতো টুকটুক আটকা পড়তে যাচ্ছে। কোনো সুন্দর যুবা পুরুষ দেখে তোমার মনে যদি একটি মিষ্টি চিন্তার ঢেউ দিয়ে জেগে ওঠে, মনের সে একান্ত ভালো লাগাটুকু ফেরেশতা সাহেবদের পেতে রাখা রাডারে ধরা পড়বে। তোমার যখন মৃত্যু হবে, সাদা কাফনে ঢেকে তোমার প্রাণহীন শরীর যখন মাটির গহীনে নামানো হবে, তখন তুমি নামের জাল ছেড়ে পালিয়ে যেতে পারবে না। দুজন ভীষণ দর্শন ফেরেশতা তরুণ বজ্রের মতো
ভয়ঙ্কর শব্দে তোমার নাম ধরে চিৎকার করে ডাক দেবেন। তোমাকে মৃত্যুর নিস্তব্ধতার ভেতর থেকে জেগে উঠতে হবে। একসময় পৃথিবীতে তুমি মানুষের শরীর নিয়ে বেঁচেছিলে, রক্তের উষ্ণতা এবং হৃদয়ের জ্বর নিয়ে মানুষকে ভালোবাসার চেষ্টা করেছিলে। অপ্রাপ্য সুন্দর বস্তু দেখে তোমার মনে লোভ জন্মেছিল। ফেরেশতা দুজন জেরার পর জেরা করে সব তোমার কাছ থেকে টেনে বের করে ছাড়বে, কিছুই গোপন রাখতে দিবেন না। পৃথিবীতে তুমি চোখ দিয়ে দেখেছিলে, হাত স্পর্শ করেছিলে, ঠোঁট দিয়ে চুমু খেয়েছিলে। এক কথায় কেন বেঁচেছিলে, কিভাবে বেঁচেছিলে তার সমস্ত কৈফিয়ত তোমাকে দিতে হবে। ফেরেশতা সাহেবদের প্রত্যাশিত জবাব যদি তোমার মুখ থেকে বেরিয়ে না আসে, তাহলে কাঁটাওয়ালা গদার আঘাতে তোমাকে আগাম ভয় পাইয়ে দিতে চাইবে। তারপর অনেক বছর, কত বছর আমি বলতে পারবো না, ঘুমিয়ে থাকার পর হাসরের দিন ইসরাফিল ফেরেশতার সিংহার হুঙ্কারে আবার তোমাকে জেগে উঠতে হবে। আল্লাহ তাআলা যখনই ইচ্ছে করবেন অমনি কম্পিউটারের পর্দায় তোমার আমলনামা ভাসিয়ে উঠবে। আল্লাহ তাআলা মানুষের পাপ পুণ্যের সূক্ষ্ম বিচারক। তিনি তোমাকে জাহান্নামে ছুড়ে দেবেন কি বেহেশতে দাখিল করবেন সে তোমার এবং আল্লাহর ব্যাপার। তোমার নামের প্রশ্নটি তুললাম, তার একটা কারণও আছে। আমি ভেবে দেখেছি নামের চাইতে মাথা ঘামাবার উপযুক্ত বিষয়বস্তু দুনিয়াতে দ্বিতীয় কিছু নেই। আল্লাহ তাআলা তো প্রথম মানব আদমকে নাম শিক্ষা দিয়েই দিয়েছিলেন। তার মানে নাম শিক্ষা দেওয়ার ছলে নামের শৃঙ্খলে তাকে বেঁধে ফেলেছিলেন। নামের বাঁধন ছেড়ে আদমের পালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আদমের বংশধরদেরও কারো নামের বন্ধন ছিন্ন করা সম্ভব হবে না। তোমার এই নামটির কথা চিন্তা করে দেখো। যখনই এই নামটি তোমার রাখা হয়েছিল তখন নামের সঙ্গে তোমার সম্পর্ক অনুভব করার বোধ জন্মায়নি। এখন দেখো ওই নামটি তোমাকে কত কিছুর সঙ্গে বেঁধে ফেলেছে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, এমনকি গোপনে গোপনে যারা তোমাকে ভালোবাসে, সবার মনে ওই নামটি তোমার অস্তিত্বের প্রতীক হিসেবে স্থান বিবর্জিত সর্বনাম রূপে এমন ভাবে গেঁথে আছে, তুমি ইচ্ছে করলে মুছে ফেলতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের খাতায়, রেশনের দোকানের তালিকায়, অফিসের হাজিরার বইতে, ভোটার লিস্টের খাতায়, পানি, বিদ্যুৎ, গ্যাস বিলের মাসিক খতিয়ানে, পাসপোর্টের সিলমোহরের নিচে এমন ভাবে তোমাকে অদৃশ্য রশিতে আটকে রেখেছে, পালিয়ে যাবে তার কোন উপায় নেই। এমনকি মরে গিয়েও না। মৃত্যুর অপর পারে আল্লাহর বিক্রমশালী ফেরেশতারা নামের রশি নিয়ে তোমাকে গ্রেপ্তার করার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন। স্বয়ং আল্লাহ তাআলার ঘরেও তোমার নামটি রেকর্ড হয়ে গেছে। তোমার এই অতি পরিচিত, অতি ব্যবহৃত নামের আমার প্রয়োজন হবে না। ওই নাম তোমার জন্য একটি কারাগার শুরু। তোমাকে আমি দেখি মুক্তি এবং স্বাধীনতার প্রতীক হিসেবে। তাই ঠিক করেছি আমি একটা নতুন নাম দেব। তোমার বাবা মার দেয়া নাম তোমাকে চারপাশ থেকে আটকে ফেলেছে। সেই ঘেরাটোপ থেকে তোমার প্রকৃত সত্তা বের করে আনার জন্য একটা মানানসই নাম আমার চাই। অভিযাত্রীরা অচেনা ভূখণ্ডে পদার্পণ করা মাত্র একটা নাম দিয়ে বসে। লেখকরা একটা গল্প লিখলে নতুন নাম দেয়। বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করলে তৈরি একটা নাম দিয়ে ফেলেন। তাদের যুক্তি হলো, যে বস্তুর অস্তিত্ব দুনিয়াতে ছিল না, আমরা তাকে নতুন সত্তায় সত্তাবান করেছি, সুতরাং একটি নতুন নাম দেব না কেন? অত গভীর এবং পেঁচালো বিতর্কের মধ্যে আমি যাব না। সাদা কথায় আমি তোমার একটা নতুন নামকরণ করতে চাই। আমার মনে একটা দুঃসাহস ঘনিয়ে উঠেছে। আমি তোমাকে নতুন করে সৃষ্টি করব। আল্লাহ তাআলার ইচ্ছেতে তোমাকে জন্মাতে হয়েছে, তাই তুমি তার কাছে ঋণী। ওই রক্ত মাংসের শরীর তুমি বাবা মার কাছ থেকে পেয়েছ। বাবা মার কাছেও তোমার এমন কিছু ঋণ রয়েছে যা কোনোদিন অস্বীকার করতে পারবে না। পরিবারের মধ্যে তুমি বেড়ে উঠেছ। রাষ্ট্র তোমাকে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে। এমনকি বাংলা ভাষী মানুষজন তোমার জিভে বাংলা ভাষাটি তুলে দিয়েছে। সবাই তোমাকে দাবি করে। তোমার অস্তিত্বের মধ্যে সবকিছুর অস্তিত্বের সমুদ্রের পানির মধ্যে লবণের মতো মিশে আছে। আমার কথা বলি, কারো দাবি আমি অস্বীকার করিনি। আমি তোমাকে দুবেলার অন্ন সরবরাহ করিনি, মাস মাইনের টাকা দিইনি, ঘুমোবার বাসগৃহের ব্যবস্থা করিনি,
চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করিনি, জ্ঞান বিদ্যার ঊর্ধ্ব জগতে তুলে ধরতে পারিনি, পরকালে বিচার আচার করার জন্য উদ্যত মুসল হাতে দাঁড়িয়ে থাকিনি, তারপরে তোমার প্রতি আমার একটি ভিন্ন রকম দাবি। একটা অধিকার বোধ হালকির জন্ম নিতে আরম্ভ করেছে। তোমার সত্তার যে অংশটি আল্লাহ তাআলার অধিকার নেই, কোনো মানুষের এখতিয়ার নেই, রাষ্ট্র সমাজ কারো কাছে দায়বদ্ধতা স্বীকার করে না, যেখানে তুমি শুধু তুমি, তোমার অস্তিত্বের সেই মর্মবিন্দুটি আমি স্পর্শ করতে চাই। যদি আমি সাধক চরিত্রের মানুষ হতাম, সারা জীবনের সাধনায় সেই অন্য প্রকাশ বিন্দুটি স্পর্শ করে একটি সুন্দর নাম ধ্যানের উত্তাপে ফুলের মতো ফুটিয়ে তুলতাম। সাধ আর সাধ্য এক জিনিস নয়। আমার যদি সে কামালিয়ত থাকতো, একটি নাম, শুধু একটি নামে তোমার সত্তার আসল রূপ বিকশিত করার জন্য সমস্ত জীবন ধ্যানের আসনে কাটিয়ে দিতাম। আমার ধৈর্যের পরিমাণ খুবই অল্প, তৈরি একটা নাম দিয়ে ফেলতে চাই। যদি তোমার নাম ঈশ্বরী রাখতাম, বেশ হতো। তোমাকে ঈশ্বরের সঙ্গে জড়াবার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই, কারণ তুমি একান্ত আমার। সেখানে কারো কোনো অংশ নেই, একেবারে লাশ নেই। উপায় একটা না দেখে তোমার একটি নাম নির্বাচন করার জন্য সঙ্গীত শাস্ত্রের স্মরণ নিলাম। সোহিনীর আগের নামে তোমার নামকরণ করলাম, একটু হালকা বোধ করছি। নামকরণ তো করলাম, এই রাগটি সম্পর্কে একটি ধারণা দেওয়া দরকার। এটি মারওয়াট ঠাটের অন্তর্গত একটি রাগ। এতে পঞ্চম স্বরটি ব্যবহার হয় না, বলতে হবে এটি একটি শারদ রাগ। আরবিতে সা গা গ ধা নি সা এবং অবরোহিতে সা নি ধা ম ধা গা ম গা রে সা অনুসরণ করে গাওয়া হয়। গাইবার সময় রাতের শেষ প্রহর গুণী গাইয়ে যখন কানপুরার স্বরে তন্ময় হয়ে কণ্ঠের তৈতের মধ্য দিয়ে এই রাগের সৌন্দর্য লক্ষণসমূহ প্রকাশ করতে থাকেন, তখন কি যে এক অনির্বচনীয় রূপ রসের জগৎ মূর্তিমান হয়ে ওঠে, সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সৌন্দর্যের সঙ্গে কষ্টের একটা সংযোগ আছে, এটাই সোহিনী রাগের বৈশিষ্ট্য। রাগ যত শেষের দিকে গড়াতে থাকে, এই রাগটির সৌন্দর্য ততই প্রস্ফুটিত হতে থাকে। কিন্তু একটি কথা, সঙ্গীত শাস্ত্রে যে গাইয়ে বিশুদ্ধি ও নির্ভরতা অর্জন করেনি, তার কণ্ঠে সোহিনী রাগ কখনো গহন সৌন্দর্য নিয়ে ধরা দেবে না। সেই প্রাচীনকালে সঙ্গীত শাস্ত্র যখন সবে আকার পেতে আরম্ভ করেছে, ধ্যানী সাধকদের তন্ময় সাধন দৃষ্টিতে রাগ রাগিনীগুলো তাদের সৌন্দর্যের ভাণ্ডার উন্মোচিত করে রস মূর্তিতে আবির্ভূত হতো। সাধকের প্রাণ রাগ রাগিনীর চলার গতি আর অপূর্ব তাল লয়ের স্বর্ণরেখায় আঁকা হয়ে যেত। তখন পৃথিবী তরুণী ছিল। নিসর্গের ভাণ্ডার থেকে, বিহঙ্গের কাকলি থেকে, প্রাণকুলের ডাক থেকে, হাওয়ার শনন থেকে, নদীর গতিধারা থেকে সুর উঠে এসে সাধকের কণ্ঠে নিবাস রচনা করত। তখন মানুষের অনুভূতি ছিল স্বচ্ছ অকলঙ্ক। হৃৎপিণ্ডের লাল শোণিতের চাইতে তাজা অনুরাগ দিয়ে সুরের সাধনা করতেন সাধকেরা। তাদের নির্মল ধ্যান দৃষ্টিতে যে সুরগুলোর মধ্যে শক্তির প্রকাশ ধরা পড়ত, তাকে বলতেন রাগ। আর যে সুরগুলোতে চলমান সৌন্দর্য প্রত্যক্ষ করতেন, বলতেন রাগিনী। আমার ধারণা সোহিনী রাগ নয়, রাগিনী। আজকে পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। সোহিনী, তুমি আমার অর্ধেক আনন্দ, অর্ধেক বেদনা, অর্ধেক কষ্ট, অর্ধেক সুখ, অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী। তোমাকে নিয়ে আমি কি করব? তোমার টানা টানা কালো চোখের অতল চাউনি আমাকে আকুল করে। আমার মুখের দীপ্তি মেঘ ভাঙা চাঁদের হঠাৎ ছড়িয়ে যাওয়া জ্যোৎস্নার মতো।
আমার মনের গভীরে সুবর্ণ তরঙ্গ জাগিয়ে তোলে। দীঘল চিকন কালো কেশরাশ যখন তুমি আলুলায়িত করো হাওয়া লাগা চারা গাছের মতো, আমি কেমন আন্দোলিত হয়ে উঠি তোমাকে নিয়ে। আমি যাব কোথায়? সোহিনী, তুমি কি নিদারুণ সংকটের মধ্যে আমাকে ছুঁড়ে দিয়েছ। তুমি এসো এসো বলে কাছে ডাকছ, আবার না না বলে দূরে ঠেলে দিচ্ছ। এই না আসা না যাওয়ার পথের মাঝখানে দাঁড় করিয়ে কি অবস্থা করেছ আমার। তোমার মনে কি আমার প্রতি একটুও দয়া নেই? কাঞ্চনজঙ্ঘা অমন ধবল সূর্যালোক চমকানো তুষার চূড়ার মতো আমাকে আকর্ষণ করছ। আমি যত দূর যাই, যত দূর থাকি, কাঞ্চনজঙ্ঘা তত দূরে পিছোতে থাকে। ক্লান্ত হয়ে থমকে দাঁড়িয়ে যখন অদৃষ্টকে ধিক্কার দিতে থাকি, সোনা মাঝখানে কাঞ্চনজঙ্ঘার সমস্ত তুষার মধুর হাসি ছড়িয়ে দিয়ে হাতছানিতে ডাকতে থাকে, এই তো আমি, সেই কতকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষা করছি। তুমি আমাকে কি নিষ্ঠুর অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছ। নিজের সঙ্গে আমাকে কি কঠিন লড়াইটারা করতে হচ্ছে। আমি যে দাঁড়িয়ে থাকবো তার উপায় নেই, সামনে পা ফেলবো সে শক্তিও পাচ্ছি না। এই না চলা না দাঁড়ানো অবস্থা, তার কি যে যন্ত্রণা। তোমার সঙ্গে যখন প্রথম দেখা হলো, সেদিন কি বার, কোন মাস, দিবসের কোন প্রহর, কিছুই মনে নেই। শুধু মনে আছে তোমার সঙ্গে দেখা হলো। চরাচর চিরে তুমি যখন আবির্ভূত হলে, রজনীগন্ধার গোটার মতো যখন ঈষৎ নত হয়ে দাঁড়ালে, আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে উজানে চলতে আরম্ভ করল। চেতনার স্তরে স্তরে উৎসবের সাড়া পড়ে গেল। আচমকা আমি বলে উঠলাম, আমি পেয়েছি, পেয়ে গেছি। নিজের উচ্চারণে নিজেই চমকে গেলাম। এ কি বলছি আমি? সামনে তুমি দাঁড়িয়ে। আমার মনে হলো তুমি আসবে বলে, এসে এমনি করে দাঁড়াবে বলে। কত কাল ধরে তোমার প্রতীক্ষায় আমি অধীর ছিলাম। আজ তুমি এসে গেছো। তোমার এলানো চুলের গোছা ছড়িয়ে পড়েছে, চোখের তারা দুটো থরথর কাঁপছে, শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে আসছে। বহুকাল আগে বিস্তৃত একটি স্বপ্ন যেন আমার সামনে মূর্তিমান হয়ে আছে। শরীরের রেখাটি ধীরে ধীরে, শাড়িটি কোমর ছাড়িয়ে, বক্ষদেশ ছাড়িয়ে কাঁধের উপর উঠে এসেছে। আঁচল প্রান্ত হালকা হাওয়ায় একটু একটু করে কাঁপছে। আমি মৃদু খসখস শব্দ শুনতে পাচ্ছি। দুটো গানের কলি ঢেউ দিয়ে মনের মধ্যে জেগে উঠল। সোহাগ ভরে অনুরাগে জড়িয়ে ধীরে ধীরে বেনারসি প্যাচ দিয়ে শরীরের বল্লরীরে। আমি বিড়বিড় করে বলতে থাকলাম, তুমি আমার জীবন, তোমাকে না পেলে আমি বাঁচব না। তুমি আমার গন্তব্য, আমার মঞ্জিলে মকসুদ। তোমার জন্য, শুধু তোমার জন্য দুনিয়ার অপর প্রান্ত অব্দি আমি ছুটে যাব। দুস্তর সমুদ্র পাড়ি দেব, দুর্লং পাহাড়ের শীর্ষ চূড়ায় আমি আরোহণ করব। তুমি আমার মৃত্যু। তোমার পেছন পেছন আমি তীর্থযাত্রার মতো ছুটে যাব। যদি মৃত্যু আমাকে গ্রাস করতে ছুটে আসে, শহীদের আবেগ নিয়ে আমি সেই মরণকে আলিঙ্গন করব। সোহিনী, তুমি আমার বুকে কি এক দুঃসাহসের জন্ম দিয়েছ। কি এক অসম্ভব আশা আমার মনে রক্তবশ শতদলের মতো ফুটিয়ে তুলেছ। আমার শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে কি অপার শক্তির লহরী খেলিয়ে তুলেছ। আমি তোমাকে বারণ করতে পারছি না। একটা দুর্বার গতিবেগ আমাকে ছুটিয়ে নিতে চাইছে। তুমি আমার পথ, আমার গন্তব্য। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। শরীরের প্রতি লোমকূপ থেকে একটা সিদ্ধান্ত প্রবাহিত হয়ে আমাকে তোমার অভিমুখে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তোমার অভিমুখে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। যখন বুঝতে পারলাম, মনটা বিষাদে চেয়ে গেল। মনে হলো জেনে শুনে একটা ফাঁস গলায় পড়লাম। এই ফাঁস আমাকে টেনে নিয়ে যাবে।
ধরে নিলাম আমার মৃত্যুদণ্ড লেখা হয়ে গেছে। কখন কার্যকর হবে শুধু ঘোষণাটা করা হয়নি। ভীষণ ভারী, ভীষণ কষ্টদায়ক ক্রুশের মতো মৃত্যুদণ্ডের আদেশ চেতনায় বই নিয়ে তোমার দিকে পা বাড়াবো বলে যখন স্থির করলাম, বুকের ভিতর অনেকগুলো কণ্ঠের চাপা গুঞ্জানো কান্নার শব্দ কান পেতে শুনলাম। আমার বুকের ভিতর কাঁপছে আমার অতীতে যেসব নারী আমার জীবনে এসেছিল, এখন দেখছি তাদের কেউ বিদেয়ী হয়নি। বুকের ভিতর রাজ্য পাট বিস্তার করে বসে আছে, তোমার দিকে পা পায় কি সাধ্য। তারা কেউ অধিকার ছেড়ে দিতে রাজি নয়। তাদের এক একজনের মনের এক একটা অঞ্চল এমন ভাবে খামছে ধরে আছে, অধিকার থেকে উপড়ে ফেলি কেমন করে। আমি যখন বাতাসে কান পাতি, বুকের ভেতর থেকে খিলখিল হাসির ধ্বনি, প্রাণ নিংড়ানো কান্নার আওয়াজ, চাপা চাপা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসতে থাকে। এই সমস্ত রক্ত মাংসের নারী আমার জীবনে এসেছিল, এখন তাদের কেউ নেই। নেই বলে কি একেবারেই নেই? মাটির গভীরে জ্বলে যাওয়া বোমা যেমন সমস্ত তেজস্ক্রিয়তা সহ আত্মগোপন করে থাকে, নাড়াচাড়া লাগলেই বিস্ফোরিত হয়, তেমনি আমিও যতই অতীত থেকে নিজের অস্তিত্ব টেনে আনতে চাই, কেউ হেসে, কেউ কেঁদে, কেউ ধমক দিয়ে বলতে থাকে, না না, আমরা তোমাকে এক পাও নড়তে দেব না। অতীত অভিজ্ঞতার মৌমাছি চক্রে আমাকে আটকে রাখবে। অতীত এসে আগামীর পথ রোধ করে দাঁড়ায়। বুদ্ধত্ব অর্জনের পূর্ব মুহূর্তে এমন অভিজ্ঞতা হয়েছিল সাধক গৌতমের। ঝাঁকে ঝাঁকে মান কন্যা তার চারপাশে এসে নানা ভঙ্গিমায় নৃত্য করতে থাকে। কেউ গৌতমের কানে কানে ফিস ফিস করে বলে, আমি তোমাকে বিলাসের সমুদ্রে ভাসিয়ে নেব। কেউ বলে, আমি ভোগ সুখের অপরিমেয় আনন্দে ডুবিয়ে রাখব। কেউ বলে, স্বর্ণ সম্পদের ভাণ্ডার তোমার বিস্ফোরিত দৃষ্টির সামনে মেলে ধরব। তুমি আমার হও, তুমি চোখ মেলে তাকাও। গৌতমের অন্তরে ঘন ঘন হয়ে গাঢ় হয়ে নির্বাণের তৃষ্ণা জন্ম নিয়েছিল। নির্বাণের আকাঙ্ক্ষা তাকে বুদ্ধত্ব অর্জনের পথে ধাবিত করতে নিয়েছিল। সোহিনী, প্রেম তো এক ধরনের নির্বাণ। আমি নিতান্তই সামান্য মানুষ, গৌতমের উচ্চতায় নিজেকে স্থাপন করব এমন ধৃষ্টতা আমার মতে তুচ্ছতা তাচ্ছ জীবনের কেমন করে হবে? তারপরেও আমি সাহস করে বলবো, আমার চেতনায় প্রেমের কুড়ি ফুটি ফুটি করছে। এই প্রেমের শক্তিতেই এমন শক্তিমান হয়ে উঠেছি। মাঝে মাঝে নিজেকে তরুণ দেবতার মতো মনে হয়। আমার অতীতের দিকে আমি সাহস করে তাকাতে পারি, তার অক্টোপাস বন্ধন ছিন্ন করে নিজেকে অনন্তের অভিমুখে ছুটিয়ে নিতে পারে। সোহিনী, তুমি ভালো করেই জানো আমার কোনো ধন সম্পদ নেই। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার আমার কিছুই নেই। যে সজীব বন্ধন একজন মানুষকে নানা কিছুর সঙ্গে সম্পর্কিত করে রাখে, আমার ভাগ্য এমন ফর্সা যে সেসব কিছুই আমার জোটেনি। অতীত দিনের অর্জন বলতে আমার জীবনে যেসব নারী এসেছিল, যারা আমাকে কাঁদিয়েছে, হাসিয়েছে, দাগা দিয়েছে, যারা আমাকে ছেড়ে চলে গেছে, সেই দুঃখ সুখের স্মৃতি চক্রটুকুই শুধু আমার একমাত্র অর্জন। এতকাল স্মৃতি নিয়েই বেঁচেছিলাম, তোমার স্পর্শে আমার সমগ্র সত্তা জেগে উঠেছে। কাদায় আটকানো হাতি যেমন ডাঙায় ওঠার জন্য সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, আমিও সেরকম স্মৃতির জলাভূমি থেকে ছুটে বেরিয়ে আসার প্রয়াস চালিয়ে যাচ্ছি প্রাণপণ। কাজটা সহজ নয় সোহিনী। একজন মানুষের শরীরের একটা হাত কিংবা পা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অবশ হয়ে গেলে মানুষ যেমন স্বেচ্ছায় আপন হাতে সে অঙ্গটি কেটে বাদ দিতে পারে না, সেরকমই অতীতকে বর্তমানে টেনে তুলে তার জীর্ণ অংশ হেঁটে ফেলাও করাও অসম্ভব। দিব্য চেতনা অর্জন না করলে কেউ তা পারে না। আমি মনে করছি আমার হৃদয়ে প্রেম জন্ম নিয়েছে, অমৃত লোকের হাওয়া।
আমার মনে তরঙ্গ জাগিয়ে তুলছে। তীব্রভাবে অনুভব করছি আমি অমৃত লোকের যাত্রী। আমার যাত্রা পথ যদি অবারিত করতে চাই, আমার জীবনে যেসব নারী এসেছিল, চলে গিয়েছে, স্মৃতির গভীরে খনন করে তাদের লাশগুলো আমাকে বের করে আনতে হবে। স্মৃতিকে যদি অতীত মুক্ত না করি, বর্তমানকে ধারণ করব কোথায়? সোহিনী, আমি জানি আমার অনেক অশ্রু ঝরবে, বুকের ভেতর তপ্ত শোণিতের ধারা বইবে, কিন্তু উপায় কি? এই এতগুলো নারীর স্মৃতি ভার বুকে নিয়ে আমি তোমার দিকে অগ্রসর হব কেমন করে? আমি যদি নির্ধারতা অর্জন না করি, সামনে চলব কেমন করে? তাই স্মৃতির ভাড়ার উন্মোচন করে এইসব নারীকে অস্তিত্বহীন করে ফেলতে চাই। তারা ভালো ছিল কি মন্দ ছিল সে বিচার আমার কাজ নেই। সবচেয়ে বড় কথা, তারা আমার জীবনে এসেছিল। এক একজন এক এক ধরনের বন্ধনে আমার চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে। এখন আমি সেই বন্ধনের গিঁটগুলো খুলে ফেলতে উদ্যত হয়েছি। মনে হয় হাতুড়ি দিয়ে পাঁজরে আঘাত হানছি। সমস্ত জীবনের অর্জিত গ্রহণ সম্পদ তছনছ করে ফেলতে যাচ্ছি। কি করব? প্রেম পন্থের যাত্রী আমি। স্মৃতির কবর না খুললে তো আমার যাওয়া হবে না। সবকিছু ছেড়ে ফেলে দিয়ে কেবল আমার আমৃত্যুটুকু নিয়েই তোমাকে অনুসরণ করতে চাই। চলবে। ধন্যবাদ সবাইকে। তৃতীয় পর্ব। প্রিয় সোহিনী, আমি তোমার কাছে দুরদানার কথা বয়ান করব। তার পুরো নাম দুরদানা আফরাসিয়াব। কেমন ফার্সি কিংবা তুর্কি মনে হয় না। লোকে বলতো দুর্দান্ত থান্ডার। দুরদানার সঙ্গে থান্ডার শব্দটি বেশ মানিয়ে গিয়েছিল। কেউ কেউ তাকে দুর্দান্ত চক্রযান বলেও ডাকত, কারণ নাখালপাড়ার দিক থেকে দ্রুত বেগে সাইকেল চালিয়ে সে আর্ট ইনস্টিটিউটে আসত। আজ থেকে 30 বছর আগে একটি 19 বছরের তরুণী ঢাকার রাস্তায় সাইকেল চালিয়ে কলেজে আসছে যাচ্ছে, ব্যাপারটা কল্পনা করে দেখো। দুপাশের মানুষ হাঁ করে দাঁড়িয়ে দেখত। খাইবার মেল ছবিতে পাঞ্জাবি হিরোইন নীলুর লড়াকূপনা দেখে তৃতীয় শ্রেণীর দর্শকেরা যেমন শীষ দিত, অশ্লীল মন্তব্য ছুড়ে দিত, তেমনি সাইকেল চালানোরত দুরদানাকে দেখলেও রাস্তার লোকেরা তাদের অবদমিত অনুভূতির অশালীন ভাষায় প্রকাশ করতে থাকত। চেমড়ির বুক, পাছা, নিতম্ব এসব নিয়ে সরস আলোচনার ঝড় বয়ে যেত। পাঞ্জাবি হিরোইন নীলুর কাজ কারবার পর্দায় সীমিত ছিল, আর গোটা উন্মুক্ত রাজপথটাই ছিল দুরদানার চলন ক্ষেত্র। রাজহাঁস যেমন পাখা থেকে পানি ঝেড়ে ফেলে, তেমনি দুরদানাও লোকজনের কোনো মন্তব্য গায়ে মারত না। স্কুলগামী ছোট ছোট বাচ্চারা হাততালি দিয়ে সাইকেল চালানোরত দুরদানাকে অভিনন্দন জানাত। দুরদানা খুশি হয়ে হ্যান্ডেল থেকে দুহাত উঠিয়ে নিয়ে শুধু পায়ে প্যাডেল ঘুরিয়ে বাচ্চাদের তাক লাগিয়ে দিত। প্রিয় সোহিনী, আজ থেকে 30 বছর আগে ঢাকার রাস্তায় এত ভিড় ছিল না। অনায়াসে দুরদানা স্কুলের বাচ্চাদের সাইকেলের খেলা দেখাতে পারত। এই দুরদানার কথা আমি প্রথম শুনেছিলাম কলকাতায় স্মৃতিকণা চৌধুরীর কাছে 1971 সালে। তখন তো মুক্তিযুদ্ধ চলছিল, আমরা কলকাতায় পালিয়েছিলাম। তখন স্মৃতিকণা চৌধুরীর সঙ্গে আমার পরিচয়। উপলক্ষ বাংলা সাহিত্য। স্মৃতিকণা আমার কাছে দুরদানার কথা জানতে চেয়েছিল। আমি চিনি না বলায় অবাক হয়ে গিয়েছিল। ঢাকায় থাকি অথচ দুরদানাকে চিনি নে, এ কেমন করে সম্ভব? প্রথম স্মৃতিকণার কাছে শুনেছিলাম দুরদানা কিরকম ডাক সাইটে মেয়ে। সে সাইকেল চালিয়ে কলেজে আসে, ছেলেদের সঙ্গে মারামারি করতেও তার বাধে না, প্রয়োজনে ছোড়াছুড়ি চালাতেও পারে। স্মৃতিকণার কাছে শুনে শুনে দুরদানার একটা ভাবমূর্তি আমার মনে জন্ম নিয়েছিল। মনে মনে স্থির করে ফেলেছিলাম, এই যুদ্ধ যদি শেষ হয় ঢাকায় গিয়ে দুরদানার তথ্য তালাশ করব। কলকাতা থেকে ফিরে একদিন সন্ধ্যায় আমি আর্ট ইনস্টিটিউটে দুরদানার খোঁজ করতে গিয়েছিলাম। দেখা হয়নি। সেদিন দুরদানা ইনস্টিটিউটে আসেনি। আমি একজন ছাত্রকে চিনতাম, তার কাছে আমি একটা চিরকুট রেখে এসেছিলাম।
কলকাতার স্মৃতিকণার কথা উল্লেখ করে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, এ কথা লিখে চলে গিয়েছিলাম। তারপরের দিনের কথা বলি। শরীফ মিয়ার ক্যান্টিনে দুপুরবেলা খেতে গিয়েছি। ক্যান্টিনে বিশেষ ভিড় ছিল না। হুমায়ুন একটা টেবিলের পাশে ঝুঁকে পড়ে ডায়েরি থেকে কবিতা কপি করছে। আমি তার পাশে গিয়ে বসতেই সে ডায়েরি থেকে মুখ না তুলেই বলল, জাহিদ ভাই, চিৎকার করবেন না, চুপচাপ খেয়ে চলে যান। আমার কবিতার মাত্রা গড়বড় হয়ে যাচ্ছে, মেলাতে পারছি না। আপনি চিল্লাতে থাকলে লেখার কাজ হবে। আমি হুমায়ুনের টেবিল থেকে উঠে এসে আরেকটা টেবিলে বসেছিলাম। তখন চক্কর বক্কর শার্ট পরা ভদ্রমহিলাকে আমার নজরে পড়ে। ভদ্রমহিলার শার্টটা প্যান্টের ভিতর ঢোকানো, ছেলেদের মতো করে মাথার চুল ছাটা, গলায় মেশিন গানের গুলির খোসা দিয়ে তৈরি একখানা হার। দূর থেকে দেখলে মনে হবে ভদ্রমহিলা গলায় একখান ছোটখাটো খড়গ ঝুলিয়ে রেখেছে। এই হারটা না থাকলে তাকে আমি ছেলেই মনে করতাম। তাকে ওই বেশভূষায় দেখে আমার চোখে একটা ধাক্কা লাগলো। মনে মনে চটে উঠলাম। ভদ্রমহিলা সহজে দৃষ্টি আকর্ষণ করার জন্য গলায় আস্ত মুক্তিযুদ্ধ ঝুলিয়ে রেখেছেন। তাকে ঘিরে বসে রয়েছে 4 জন যুবক। এই অভিনব ফ্যাশনের স্তাবকও জুটে গেছে। যুদ্ধের রকমারি সব উপসর্গ তাতে তরুণ তরুণীদের মধ্যে নানাভাবে প্রকাশ পেতে শুরু করেছে। তবে আজ যে জিনিস দেখলাম, এখন রীতিমতো ভেবাচেকা খাওয়ার জোগাড়। একটা নীরব প্রতিবাদ আমার ভেতরে জন্ম নিচ্ছিল। আমি কাউকে কিছু না বলে শরীফ মিয়াকে খাওয়ার বিল মিটিয়ে দিয়ে মাঠে এসে বসলাম। মনে মনে বললাম, বেশ করেছি। মহিলাকে বুঝিয়ে দিতে পেরেছি, যত উগ্রভাবে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেন, তাতে মানুষও তত বিরক্ত হয়ে তাকে পরিহার করতে পারে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকতাম। সেদিন রাতে যখন ফিরলাম, বুড়ো দারোয়ান হাফিজ জানালো, ছাড়, আপনার লগে দেখা করণের লাইগা দরদাম সাপ বইলা একজন আইছিল। আমি কইছি কাউরিকা সকালে 8টা-9টার সময় আইলে ছাড়ার লগে দেয়া হইব। হাফিজের বাড়ি ঢাকায়। ঢাকাইয়া ভাষা টানটন আর মোচড় সহ উচ্চারণ করে সে একটা নির্মল আনন্দ পেয়ে থাকে। চিকন চাকন মানুষটা ভাঙা ভাঙা গলায় যখন ঢাকাইয়া বলি ছেড়ে দেয়, তখন হাফিজের মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। যা হোক, আমি দুধ দান বলে কোনো লোককে চিনি নেই। তারপরের দিন সকালবেলা ডাইনিং হলে নাস্তা করছি, এমন সময় হাফিজ এসে বলল, ছাড়, কাউকার হেই ছা বাইছে। আমার চা খাওয়া শেষ হয়ে এসেছিল। আমি বললাম, হাফিজ একটু অপেক্ষা করতে বলল, আমি আসছি। নাস্তার বিল মিটিয়ে হল গেটে এসে দেখি গতকাল শরীফ মিয়ার ক্যান্টিনে যাকে দেখেছিলাম সেই মহিলা। শুধু গলায় বুলেটের হাঁটি নেই। হাফিজ চোখে ঝাপসা দেখে। আমি বললাম, হাফিজ, তুমি চোখে ভালো দেখতে পাও না? তিনি ছেলে নন, মেয়ে। হাফিজ ভালো করে চোখ ঘুষে ভদ্রমহিলার দিকে তাকায়। তারপর বলল, হায় হায়, ছাপ, আমারও তো মুশকিলে ফালাইয়া দিলেন। দিতে তো মাইয়া মাইসের যাওয়ানোর অর্ডার নাই। ইন্টারন্যাশনাল হোস্টেলে কি কারণে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ কাহিনীটা আমি শুনেছি। একজন শিক্ষক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার স্ত্রী এবং ছেলে মেয়েদের অসহায়তার কথা চিন্তা করে তার বেগমকে ইন্টারন্যাশনাল হোস্টেলে ওয়ার্ডেনের কাজটি দিয়েছিলেন। ভদ্রমহিলাকে তার আসল বয়সের তুলনায় তরুণী মনে হতো এবং চেহারায় একটা আলগা চটক ছিল। নতুন চাকরিতে যোগ দিয়ে তিনি একই সঙ্গে 2 জন বিদেশি ছাত্রকে ঘায়েল করে ফেলেছিলেন, একজন মালয়েশিয়ান, আরেকজন প্যালেস্টাইনের। তার চমৎকার ক্রিয়াটি অনেকদিন পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে আসছিলেন, কিন্তু একদিন গোলবাদ। প্যালেস্টাইনের ছাত্রটি এক বিকালবেলা অফিসের ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে মালয়েশিয়ান ছাত্রটি ওয়ার্ডেনকে চুমু খাচ্ছে। এই দৃশ্য দর্শন করার পর তার রক্ত চড়চড় করে উজানে বইতে আরম্ভ করলো। সে রুমে গিয়ে ছুরি নিয়ে এসে মালয়েশিয়ানটির উপর চড়া হলো। আঘাতের লক্ষ্য ছিল বুক, কিন্তু মালয়েশিয়ানটি সরে যায় লেগেছিল কাঁধে। তারপর হোস্টেলে কোনো মহিলা আসা নিষেধ। গল্পটি আমরা জানতাম।
হোস্টেল তৈরি হওয়ার পর থেকে যত মজার ঘটনা ঘটেছে তার কোনো লিখিত ইতিহাস না থাকলেও 3 মাস বসবাস করলে সেসব না জানার উপায় থাকে না। বহুকাল আগের একটা নিয়ম আমার বেলায় এমনভাবে কার্যকর হতে দেখে আমি প্রথমত অপ্রস্তুত বোধ করলাম, দ্বিতীয়ত চটে গেলাম। অপ্রস্তুত বোধ করলাম এ কারণে যে একজন ভদ্রমহিলার কাছে আমার মান ইজ্জত খোয়া যাচ্ছে, তাকে আমি ঘরে নিয়ে যেতে পারছি না। আরো চটলাম এ কারণে এই বুড়ো মূর্খ দারোয়ান একটা বিষয় হিসেবের মধ্যে আনছে না। আমি সদ্য যুদ্ধ ফেরত একজন মুক্তিযোদ্ধা। সব জায়গায় মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আলাদা। আইনে যা থাকুক আমি একজন ভদ্রমহিলাকে আমার ঘরে নিয়ে যেতে পারবো না, তা কেমন করে হয়? কোন রকমের অপ্রিয় বিতম্বতা যাতে সৃষ্টি না হয় সেজন্য দারোয়ানকে বললাম, ঠিক আছে হাফিজ, ভদ্রমহিলা অনেক দূর থেকে এসেছেন, একবার ভেতরে ঢুকতে দাও। তবু তার গোড় ভাঙল না। না ছাপ কানুন ভাঙ্গা যাইব না। ওয়ার্ডেন ছাপ আইলেও আওরত নিয়ে ভেতরে যাইবার পারবে না। ভাইস চ্যান্সেলর চাপ দিই না। আমি দেখলাম এই ঠেট্টা লোকটার সঙ্গে তর্ক করে লাভ নেই। আমি বললাম, তুমি ওয়ার্ডেন, ভাইস চ্যান্সেলর যার কাছেই ইচ্ছে নালিশ করো গিয়ে। আমি গেস্ট নিয়ে ভেতরে গেলাম। সে বলল, না ছাপ সেটা অবি উইবার পারবে না। ভদ্রমহিলা যাতে ভেতরে ঢুকতে না পারে সেজন্য গেটে ঢোকার পথে দুহাত বাড়িয়ে শক্ত করে দাঁড়িয়ে রইল। আমি ভীষণ ক্ষেপে উঠেছিলাম। কি করব সেটা ঠিক করতে পারছিলাম না। এতক্ষণ ভদ্রমহিলা একটি কথাও বলেন, দাঁড়িয়ে আমাদের বিতর্ক শুনছিলেন। এবার তিনি হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে একখানা ছুরি বের করে স্প্রিংয়ে চাপ দিলেন। সাই করে 5.5 ইঞ্চি ফলা বেরিয়ে ঝকঝক করতে লাগলো। দারোয়ানকে বললেন, এই বুড়া মেয়ে, দেখছো এটা কি? সরে দাঁড়াও, নইলে বুকের মধ্যে বসিয়ে দেব। দারোয়ানের মুখ থেকে ওই বাবারের শব্দটা আপনি বেরিয়ে এলো এবং তার শরীর ভয়ে শিউরে উঠল। হাফিজ মিয়া শক্ত ধাঁচের মানুষ। একটা মেয়ে মানুষ ছুরি দেখিয়ে ভেতরে ঢুকবে, তা কেমন করে হয়? তাহলে দারোয়ান হিসেবে তার মান সম্মানের কিছুই থাকে না। অল্পক্ষণের মধ্যে সামনে এগিয়ে গিয়ে দ্বিগুণ জোরতার সঙ্গে বলল, আপনি ছুরি মারবার চান, মারেন, নেন চাপ, আমি আপনার ভিতরে যাইবার দেব না। এই কথা শোনার পর 2 দানা ছুরি বন্ধ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর দারোয়ানের একটা হাত ধরে এমন ভাবে টান দিল, বেচারি এক পাশে ছিটকে পড়ে গেল। মহিলা সেদিকে একবার না তাকিয়ে বললেন, জাহিদ সাহেব চলুন আপনার ঘরটা দেখে যাই। আমি মহিলার শরীরের ঝোল দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। স্মৃতিকণা তাহলে তার সম্পর্কে একটা কথাও বাড়িয়ে বলেনি। হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। দারোয়ানের নিষেধ ছিল, ভদ্রমহিলা তো আমার ঘরে এলেন। যাই হোক, এই ঘটনার জের অনেক দূর গড়িয়েছিল। দারোয়ান রেগে মেগে ওয়ার্ডেনের কাছে নালিশ করেছিল। আইন লঙ্ঘন করা হয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা আওরত শরীরের শক্তি খাটিয়ে তাকে এমন নাজেহাল করতে পারে, সেই জিনিসটি হজম করতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। চাকরি ছেড়ে দেবে এমন ঘোষণাও সে দিয়েছিল। সেদিনই বিকেলবেলা ওয়ার্ডেন আমার কাছে নোটিশ পাঠিয়ে জানালেন আমাকে পত্রপাঠ তার সঙ্গে দেখা করতে হবে। আমাদের হোস্টেলের ওয়ার্ডেন দেখতে অত্যন্ত সুপুরুষ ছিলেন, কিন্তু ভেতরটা ছিল একেবারেই ফাঁকা। বিশ্ববিদ্যালয় শব্দটি বাংলায় লিখতে তাকে 3 বার ডিকশনারি দেখতে হতো। মাতৃভাষা যার এমন অগাধ জ্ঞান, বিদেশি ছাত্রদের কাছে ইংরেজিতে চিঠিপত্র লিখে কি করে প্রশাসন চালাতেন এবং চাকরি টিকিয়ে রাখতেন সে কথা তিনি এবং তার আল্লাহ বলতে পারেন। আমি বিকেল 5টায় ওয়ার্ডেনের অফিসে গেলাম। তিনি আমাকে দেখা মাত্রই খেপে উঠলেন, জাহিদ সাহেব আপনি হোস্টেলে এসব কি শুরু করেছেন? আমি বললাম, কি শুরু করেছে আপনি বলুন। তিনি বললেন, এই হোস্টেলের রেসিডেন্ট হিসেবে আপনার জানা উচিত এখানে কোনো মহিলার প্রবেশ সম্পূর্ণ নিষেধ, অথচ হোস্টেলের আইন ভেঙে একজন মহিলাকে আপনার রুমে নিয়ে গিয়েছেন। দারোয়ান বাধা দিলেন, তাকে ছুরি দিয়ে ভয় দেখানো হয়েছে। আপনি তার 1st ইয়ারের ছাত্র না, হোস্টেলের বোর্ডার হিসেবে নিয়ম কানুন আপনার জানা থাকা উচিত। আমি বললাম, আপনি ঠিক কথাই বলেছেন, আমি 1st ইয়ারের ছাত্র নই। এখন একটা বিষয় আপনার কাছে জানতে চাইব, 1st ইয়ারের ছাত্রদের কাছে মহিলাদের যাওয়া আসার কোনো বাধা নেই। আমার ছাত্র জীবন শেষ হয়েছে অনেক আগে। আমার রুমে যদি একজন মহিলা আসেন তাতে বাধা দেওয়া হয়, তার কারণ কি? ওয়ার্ডেন আব্দুল মতিন বললেন, সে কথা আপনি ভাইস চ্যান্সেলর সাহেবকে জিজ্ঞেস করুন। তিনি আইন করে হোস্টেলে মহিলাদের প্রবেশ বন্ধ করেছেন। আমার কাজ হোস্টেলের নিয়ম কানুন রক্ষা করা। আমি জবাব বললাম,
ভাইস চ্যান্সেলর সাহেব যদি আমাকে জিজ্ঞেস করে সেই কৈফিয়ত আমি তাকে দেব। তিনি বললেন, তাহলে ব্যাপারটা আপনি ভিসি স্যারকে জানাতে বলেন। আমি বললাম, আপনার যাকে ইচ্ছে জানাতে পারেন। তারপর চলে এসেছিলাম। তারপর থেকে দুর্দানা আমার হোস্টেলে আসা যাওয়া করতে থাকে, কেউ কিছু বলেনি। এমনকি দারোয়ান হাফিজের সঙ্গে দুর্দানা একটা ভালো সম্পর্ক করে নিয়েছে। কিভাবে সেটা সম্ভব হয়েছে আমি ঠিক বলতে পারবো না। সে এসেই জিজ্ঞেস করে, কি বুড়া মিয়া, কেমন আছেন? হাফিজ একবার হেসে জবাব দেয়, ম্যাম ছাপ ভালোই। হাফিজ পরিদর্শনের খাতাটা বাড়িয়ে দিয়ে বলে, ম্যাম ছাপ, এখানে আপনার একটা সাইন লাগান। দুর্দানা আসার পর থেকে অন্য বউরাজের রুমেও মহিলাদের আসা যাওয়া শুরু হয়ে যায়। মহিলাদের হোস্টেলে আসার বিধিনিষেধ উঠে গেল এবং সেই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগালেন স্বয়ং ওয়ার্ডেন আব্দুল মতিন। কিছুদিন পর তিনি দেশের বাড়িতে গেলেন এবং এক মহিলা সহ ফিরে এলেন। পরিচয় দিলেন তার স্ত্রী বলে। ইন্টারন্যাশনাল হোস্টেলের তার নিজের রুমটিতে তারা স্বামী স্ত্রী একই সঙ্গে বসবাস করতে আরম্ভ করলেন। কিছুদিন পর বলা নেই কওয়া নেই হঠাৎ পুলিশ এসে আব্দুল মতিন এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। তখনই আমরা আসল ঘটনাটা জানতে পারলাম। ওয়ার্ডেন স্ত্রীর পরিচয়ে যে মহিলার সঙ্গে বসবাস করছিলেন সে মহিলা তার বিয়ে করার স্ত্রী নয়, তার এক মামাতো না ফুফাতো ভাই দুবাই কি কুয়েত নাকি সৌদি আরবে থাকতো। ভাইয়ের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে মতিন তার বউটিকে ফুসলিয়ে এনে স্ত্রীর পরিচয় দিয়ে হোস্টেলে একই সঙ্গে বসবাস করছিলেন। জ্ঞাতির ভ্রাতা ফিরে এসে মামলা করলে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে। ইন্টারন্যাশনাল হোস্টেলের ভাগ্যই এমন, ওয়ার্ডেন হিসেবে যারাই এখানে আসেন একটা না একটা যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যাবেন। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। চতুর্থ পর্ব। সেদিনই সন্ধ্যাবেলা হোস্টেলে এসে একটা চিরকুট পেলাম। পাঠিয়েছেন মাহমুদ কবির সাহেব। তিনি বয়সী প্রবীণ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের একজন। আমাদের মতো তরুণদের সঙ্গে মেলামেশা করেন বলে বিশ্ববিদ্যালয়ে তার বদনাম। অনেক বুড়ো বুড়ো শিক্ষকদের বলতে শুনেছি, ডক্টর মাহমুদ কবির চ্যাংড়া পোলাপানদের আশকারা দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, প্রবীণ শিক্ষকদের মান ইজ্জত নিয়ে চলাফেরা করা একরকম দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা 5-7 বছর ধরে মাহমুদ সাহেবের বাড়িতে আসা যাওয়া করছি। তার কখনো চিরকুট পাঠিয়ে কাউকে বাড়িতে ডাকতে হয়েছে এমন সংবাদ আমার জানা। আমি একটুখানি চিন্তিত হলাম, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। জামা কাপড় ছেড়ে গোসল করে ফেললাম। গোসল করার পর বেশ ঝরঝরে বোধ করতে থাকি। তখন পেটের খিদেটা টের পেলাম। ডক্টর মাহমুদ সাহেবের বাড়িতে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া প্রয়োজন। ক্যান্টিনে গিয়ে দেখলাম চা ছাড়া খাওয়ার মতো কিছুই নেই। অগত্যা শরীফ মিয়ার ক্যান্টিনে যেতে হলো। একটা একটা করে 4টে সিঙ্গারা খেয়ে ফেললাম। চায়ের জন্য দিয়েছে এমন সময় দেখতে পেলাম হুমায়ুন কোনার টেবিলটাতে বসে ঘুষুর ঘুষুর করে মজিদ মামার সঙ্গে কথা বলছে। মজিদ মামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, কখনো ছাত্র ছিলেন কিনা তাও আমার জানা নেই। তবে সবসময় একখানা সাইকেল নিয়ে ঘোরাফেরা করে। পাজামার সঙ্গে 3 দিকে পকেটওয়ালা হাঁটু পর্যন্ত বিস্তৃত একটা নকশা আঁকা শার্ট পরে। সবসময় ওই পোশাকেই তাকে দেখে আসছে। তিনি শার্টের গভীর পকেট থেকে পানের ছোট ছোট বানানো খিলি বের করে মুখের ভেতরে পুরে নেন। তার পান খাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে। ছোট ঠোঁট ফাঁক না করে তিনি পানটা চিবিয়ে কিভাবে হজম করে ফেলেন, সেটা আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার। অতিরিক্ত পান খাওয়ার জন্য তার বড় বড় দাঁতগুলো গ্যাটগ্যাটে লাল দেখাতো। প্রথম যেদিন মজিদ মামার সঙ্গে হুমায়ুন পরিচয় করিয়ে দিয়েছিল, তার লাল লাল দাঁতগুলোতেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি ভীষণ রকম অস্বস্তি বোধ করেছিলাম। মজিদ মামা কোথায় থাকেন, কি করেন এবং হুমায়ুনের কি ধরনের মামা, এসব কিছুই জানতাম না। হুমায়ুন মামা ডাকতো, আমরাও মামা ডাকতাম। দিনে দিনে মজিদ আমাদের অনেকেরই কমন মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। আমি বিল পরিশোধ করে বাইরে এসে দেখি আমার পেছন পেছন হুমায়ুন এবং মজিদ মামাও বাইরে চলে এসেছেন। হুমায়ুন আমাকে জিজ্ঞেস করলো, জাহিদ ভাই কোথায় যাচ্ছেন? আমি বললাম, যাচ্ছি এক জায়গায়, একটু বসবেন? আমি বললাম, না, আমার কাজ আছে। আমি দেখলাম হুমায়ুন মজিদ মামার সাইকেলের পেছনে বসে শাহবাগের দিকে কোথাও যাচ্ছে।
নীলক্ষেতের অপরূপ সন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে। এই কেশবতী সন্ধে আমাকে এমনভাবে জড়িয়ে ধরল, মনে হচ্ছিল আমি শান্তি সরোবরের ওপর দিয়ে হাঁটাচলা করছি। কলাভবনের চারপাশে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম। কাঁকড়া ঝাঁকড়া আবছা অন্ধকারে গাছগুলো দাঁড়িয়ে আছে, তাদের পত্র পল্লবের মধ্যে বিধাতার আশীর্বাদের মতো শান্তি সাইন রচনা করে আছে। গুরুদুয়ারার ভেতর থেকে শিখ পুরোহিতের কণ্ঠের ভজনের ধ্বনি ভেসে আসছে। প্রার্থনার ভাষা এত সুন্দর, আপনা থেকে আমার চোখ দুটো ছলছল করে। আমি গুরুদুয়ারার পেছনে শিশু গাছটির গোড়ায় বসে পড়লাম এবং অনেকক্ষণ ধরে ভজন শুনলাম। ভজন থেমে যাওয়ার পরও সেই স্তব্ধতার মধ্যে চুপ করে বসে রইলাম। আমার মনে হচ্ছিল অতল স্তব্ধতার ভেতর থেকে জাগ্রত প্রার্থনার ভাষা ছাড়া জীবনের জন্য অন্য কোনো সত্য বস্তু নেই। এক সময় আমাকে উঠতে হলো। ডক্টর মাহমুদ কবিরের বাড়ির দরজার বেল টিপলাম। তার সবসময় মুখ হা করে থাকা কাজের লোকটা বাঁ দিকের দরজাটা খুলে দিল। সামনের দরজাটা বরাবরের মতো আজও তালা আটকা। পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চের ক্র্যাকডাউনের পর থেকেই সামনের দরজায় তালা আটকানোর রেওয়াজ চালু হয়েছে। সামনের দরজায় তালা আটকানো মানে কেউ বাড়িতে নেই। এখন বাড়িতে সবাই থাকলেও সামনের দরজা তালা দিয়ে বিদায় নেয়নি। তার মানে বাড়ির মানুষদের মানসিক ভীতি এবং অনিশ্চয়তার অবসান হয়নি। আমি ভেতরে ঢুকে দেখলাম ডক্টর মাহমুদের বাড়িতে অনেক মানুষ। তিনি আজ বিকেল বেলা দাঁড়িয়ে কাটেননি। তার ফর্সা মুখমণ্ডলে রসুনের শেকড়ের মতো অজস্র দাঁড়িয়ে অঙ্কুর মেলেছে। তিনি গড়গড়া টানছিলেন। সবাই মিলে কি নিয়ে আলোচনা করছিলেন বুঝতে পারলাম না। আমাকে দেখা মাত্রই ডক্টর মাহমুদ কবির উত্তেজনার তোড়ে একরকম উঠে দাঁড়াল। গড়গড়ার নলটা হাত থেকে নিচে পড়ে গেল। কোন রকম ভূমিকা না করেই তিনি বললেন, তোমার সাহস তো কম নয় হে চোকরা। তিনি কোথায় কেমন করে আমার সাহসের পরিচয় পেলেন বুঝতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার অপরাধ কি? আমি দাঁড়িয়ে রইলাম, কারণ বসবার জায়গাগুলো অন্য সবাই আগে থেকেই দখল করে আছে। কেউ আমাকে বসবার জায়গা করে দিলেন না। তিনি গড়গড়ার নলটা কুড়িয়ে নিয়ে টান দিয়ে দেখেন তামাক পুড়ে শেষ। কড়াসরে আকবর বলে ডাক দেন। সেই মুখ হা করা মানুষটার সামনে এসে দাঁড়ালে কলকিটা বাড়িয়ে দিয়ে বললেন, তামাক লাগাও। ডক্টর মাহমুদ যেভাবে তামাক এবং চা দেওয়ার জন্য হুঙ্কার ছেড়ে কাজের মানুষটিকে ডাক দিয়ে বিরক্ত প্রকাশ করেন, তার সঙ্গে সেনা প্যারেডের কমান্ডিং অফিসারের অনায়াসে তুলনা করা যায়। আকবর ফু দিতে দিতে কলকিটা হুকের উপর বসিয়ে দিতেই তিনি লম্বা করে ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, সবাই বলছে তুমি ইউনুস জোয়ারদারের ডাকু বোনটির সঙ্গে যত্রতত্র ঘোরাফেরা করছো। ইন্টারন্যাশনাল হোস্টেলের ওয়ার্ডেন আজ সকালবেলা মর্নিং ওয়াকের সময় আমাকে বলেছেন, তুমি দুর্দানা না ফুরদানা সেই গুন্ডা মেয়েটিকে নিয়ে দারওয়ানকে ছুরি মারার ভয় দেখিয়েছ। ওয়ার্ডেন মতিন তোমাকে সতর্ক করার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, তুমি উল্টা তাকে হুমকি দিয়েছ। ব্যাপারটা ভাইস চ্যান্সেলরের কান পর্যন্ত এসেছে। তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। ওই গুন্ডা মেয়েকে নিয়ে ঘোরাফেরা করলে তুমি তো বিপদে পড়বেই এবং যাদের সঙ্গে তোমার সম্পর্ক আছে তাদের সবাইকেও বিপদে ফেলবে। ওই মেয়ের ভাই ইউনুস জোয়ারদার একজন সন্ত্রাসী খুনি। সে যেসব জায়গায় মানুষ খুন করে বেড়াচ্ছে, বোনটাও ভাইয়ের মতো সাংঘাতিক। শুনেছি সবসময় সে ছুরি পিস্তল সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। তুমি নিরীহ মানুষের সন্তান, তুমি কেন ওসবের মধ্যে নিজেকে জড়াবে? মুজিব সরকার ইউনুসকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে জানো? ডক্টর মাহমুদ হুকোয় টান দেওয়ার জন্য একটু বিরতি নিলেন। ওই ফাঁকে মাওলানা হান্নান কথা বলতে আরম্ভ করলো। বলা বাহুল্য, সে পাজামা পাঞ্জাবির বদলে হাফ হাতা শার্ট, হাওয়াই শার্ট এবং প্যান্ট পরে এসেছে। মাওলানা হান্নান যখন একটানা কথা বলে তার গলা থেকে একটা চিহি জাতীয় আওয়াজ বের হয়। সেটাকে মানুষ মুখ নিঃসৃত ধ্বনি বলে মেনে নিতে অনেকেরই আপত্তি হবে। হান্নান সেই চিহি স্বরে বলে যেতে থাকলো, আমি নিজের চোখেই দেখেছি বলাকা সিনেমার কাছে ওই মেয়েকে বদমাস পোলাপানরা চারদিক থেকে ঘিরে ধরেছিল। তাদের ইচ্ছে ছিল তার শরীর থেকে প্যান্ট শার্ট খুলিনি উদম করে ছেড়ে দিবে। মেয়েটি পকেট থেকে পিস্তল বের করে ওপর দিকে গুলি ছুঁড়েছিল। ভয় পেয়ে সবাই
সরে দাঁড়ালো। এক ফাঁকে মেয়েটি বেবি ট্যাক্সিতে চড়ে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু তার জামা কাপড় সব ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছিল। দুর্দানার ভয়ঙ্কর মূর্তির একমাত্র চাক্ষুষ সাক্ষী মাওলানা হক। সে যখন বলাকা সিনেমা ঘটনাটা বয়ান করছিল, তার চোখের মণি দুটো কোটর থেকে একরকম বেরিয়েই আসছিল। দেখা গেল উপস্থিত ভদ্রলোকদের প্রায় সবারই দুর্দানা সম্পর্কে বলার মতো এক একটা গল্প জমা হয়ে আছে। ইংরেজি বিভাগের কামরুল চৌধুরী বললেন, তিনি শুনেছেন ওই মেয়েটি ছেলেদের কাঁধে হাত দিয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায়, গুন্ডা বদমাশের মতো শীষ দেয়। একটা মেয়ে ওইভাবে এমন বেপরোয়া ভাবে যদি ঘুরে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না। নৈতিকতার প্রশ্নটিও তিনি টেনে আনলেন। আরেকজন বললেন, এই মেয়েটা এক সময় সর্বনাশ ডেকে আনবে। তার কাছে অকাট্য প্রমাণ রয়েছে মেয়েটি সন্ত্রাসীদের চল। তার মাধ্যমেই ভুলতলবাসী সন্ত্রাসীরা একে অন্যের কাছে খবর বার্তা পাঠিয়ে থাকে। তাদের অস্ত্রশস্ত্র গোলা বারুদ লুকিয়ে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে তার। ডক্টর মাহমুদের বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এক মনোভাব নিয়ে আমি ফিরলাম। দুর্দানা সম্পর্কে যেসব কথা শুনলাম, তাতে করে তাকে একজন দেবী চৌধুরানী জাতীয় নায়িকা বলে মনে হয়েছিল। ওই রকম অঘটন ঘটন পটীয়সী দুর্দান্ত সাহসী একজন তরুণীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছে, এটাকে আমি ভাগ্যের ব্যাপার বলেই ধরে নিলাম। তাদের কথাবার্তা থেকে যে বিষয়টি বেরিয়ে এসেছে, তার মধ্যে দোষের কোনো কিছুই খুঁজে পাই। বরঞ্চ আমার মনে হয়েছে দুর্দানা এক অসাধারণ তরুণী। যে মেয়ে একদল বদমাশের ভেতর থেকে শুধু রিভলভারের একটা আওয়াজ করে বেরিয়ে আসতে পারে, তার হিম্মতের তারিফ করার বুকের পাটা আর কারণে। তারা যেগুলোকে দোষের বিষয় বলে বয়ান করলেন, আমি সেগুলোকে গুণ বলে মনে করলাম। এতক্ষণ ডক্টর মাহমুদের বাড়িতে প্রাজ্ঞ ব্যক্তিদের মুখ থেকে দুর্দানা সম্পর্কে যে অপবাদ আমাকে শুনতে হলো, সেগুলো আমি কৃত প্রয়াসী কতিপয় গুণ পণ্ডিতের নিজক অক্ষম কাপুরুষতা বলে ধরে নিলাম। ডক্টর মাহমুদের বাড়ি থেকে ফিরে আসার পর আমি যেন দুর্দানা সম্পর্কে নতুন একটা দিব্য দৃষ্টি লাভ করলাম। মুক্তিযুদ্ধের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আমার নতুন জন্ম হয়েছে। আমি অনেক তথাকথিত পবিত্র মানুষের লোভ নৃশংসা একেবারে চোখের সামনে বিভৎস চেহারা নিয়ে জেগে উঠতে দেখেছি। আবার অত্যন্ত ফেলনা তুচ্ছ মানুষের মধ্যে জ্বলন্ত মনুষ্যত্বেও শিখা উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে দেখেছি। আমার চেতনার কেন্দ্রবিন্দুতে এমন একটা চুম্বক ক্ষেত্র তাপে চাপে তৈরি হয়ে গেছে, সামান্য পরিমাণে হলেও খাঁটি পদার্থ দেখতে পেলে মন আপনা থেকেই সেদিকে ধাবিত হয়। গতানুগতিক নারীর বাইরে দুর্দানার মধ্যে আমি এমন একটা নারীসত্তার সাক্ষাৎ পেলাম, সর্বান্তকরণে তাকে আমাদের নতুন যুগের প্রতীক হিসেবে গ্রহণ করতে একটু আটকাল। দুর্দানা যখন সাইকেল চালিয়ে নাখালপাড়া থেকে আর্ট ইনস্টিটিউটে আসতো, আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম। আমার মনে হতো দুর্দানার প্রতিটি প্যাডেল ঘোরানোর মধ্য দিয়ে মুসলিম সমাজের সামন্তযুগীয় অচল আয়তনের বিধিনিষেধ ভেঙে নতুন যুগ সৃষ্টি করছে। সেই সময়টায় আমরা সবাই এমন একটা বদ্ধ গুমট পরিবেশের মধ্যে বসবাস করছিলাম। অনেক সময় নিজের নিঃশ্বাসের শব্দ শুনেও আতঙ্কে চমকে উঠতে হতো। আমরা পাকিস্তানের আতঙ্ক রাজ্যের অস্তিত্ব কুড়িয়ে দিয়ে নিজেরা সজ্ঞানে স্বেচ্ছায় আরেকটা আতঙ্ক রাজ্য কায়েম করে তুলেছিলাম। আমাদের জনগণের রক্ত থেকে, মৃত্যু থেকে, আমাদের মুক্তি সেনানীদের মৃত্যুঞ্জয়ী বাসনার উত্তাপ থেকে রাতারাতি কি করে কখন আরেকটা কারাগার আমাদের জাতীয় পতাকার ছায়াতলে তৈরি করে নিলাম, নিজেরাও টের পাই। আমাদের জাতীয় সঙ্গীতের সম্মোহন মন্ত্রে স্বর্গাদপি গরিয়সী মাতৃভূমিটির যে উদার গগন প্রসারী ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করতাম, সেই প্রয়াস বারবার ব্যর্থ হয়ে যেত। দৃষ্টির সামনে বারবার একটা খাঁচা, তার চারদিকের দেয়ালের সোনালী কারুকাজ সহ দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে উঠত। এই খাঁচার ভেতরেই আমাদের বসবাস। এখানে সবকিছু বিকলাঙ্গ, সবকিছু অসুস্থ, অস্বাস্থ্যকর। এই পরিবেশে, এই পরিস্থিতিতে একজন তরুণী সমস্ত বাধা নিষেধ অস্বীকার করে প্রবল প্রাণ শক্তির তোড়ে চারপাশের সমস্ত কিছু একাকার করে ফেলতে চাইছে। আমি একে জীবনের স্বাধীনতা সৃষ্টির একটা মহৎ প্রয়াস বলে ধরে নিলাম। লোকে দুর্দানা সম্পর্কে যত আজে বাজে কথা বলুক না কেন, সেগুলোকে আমি জমাট বাঁধা কাপুরুষতা ছাড়া
কিছুই মনে করতে পারলাম। বিকৃত রুচির কিছু মানুষ যেমন এলিজাবেথ টেলর কিংবা সোফিয়া লরেনের ছবি সামনে রেখে গোপন মাস্টারবেশন করে আনন্দ পায়, দুর্দানা সম্পর্কে রটনাকারীদেরও তাদের সমগোত্রীয় বলে ধরে নিলাম। মাঝে মাঝে মনে হতো যুগের প্রয়োজনে এই মেয়ে পাতাল খুঁড়ে গোড়া মুসলমান সমাজের আবির্ভূত হয়েছে। সে যদি শাড়ি ব্লাউজের বদলে প্যান্ট শার্ট পরে বেড়ায় তাতে কি হয়েছে? তুচ্ছ গয়নাগাটির বদলে ছুরি পিস্তল নিয়ে যদি ঘোরাঘুরি করে সেটা অনেক বেশি শোভন, অনেক বেশি মানানসই। আমি দুর্দানার দিকে প্রবলভাবে ঝুঁকে পড়লাম তার প্রেমে পড়েছি বলে নয়, তার মধ্যে প্রাণ শক্তির সবল অঙ্কুরণ দেখে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। লোকে তার নামে যা তা বলে বেড়ায়, কারণ সে অন্যরকম। কেউ কখনো বলতে পারেনি সে পুরুষ মানুষের সঙ্গে ক্লাবে গিয়ে মদ খেয়ে কখনো মাতাল হয়েছে, টাকা নিয়ে কোনো ধনী ব্যক্তির অঙ্কশায়িনী হয়েছে, কিংবা প্রেমের ছলনা করে 7-5টা পুরুষ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। লোকে তাকে নিন্দে করত, কারণ সে ছিল একান্তভাবে সুস্থ এবং স্বাভাবিক। একদিন তার বাবা যখন বললেন কলেজে আসা যাওয়া রিক্সা ভাড়া দেওয়ার ক্ষমতা তার নেই, তখন সে সাইকেল চালানো শিখে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল জোগাড় করে রিক্সা ভাড়ার সমস্যার খুব একটা সহজ সমাধান করে নিল। একা একা একটা মেয়েকে সাইকেল চলাচল করতে দেখলে সময় অসময়ে বখাটে ছেলেরা তার উপর চড়াও হতেও দ্বিধা করত না। এইরকম উৎপাত থেকে আত্মরক্ষার জন্য সম্প্রতি সে নিজের সঙ্গে একটা চাকু রাখতে আরম্ভ করেছে। সাইকেল চালাতে গিয়ে একদিন সে আবিষ্কার করলো শাড়ি পরে সাইকেল চালাতে বেশ অসুবিধা হয়, তাই শাড়ির পাট চুকিয়ে দিয়ে প্যান্ট শার্ট পরতে আরম্ভ করলো। তার ভাই চরমপন্থী রাজনীতি করত। রাজরোষ তার মাথার উপর উদ্যত খড়গের মতো ঝুলছিল। সরকার তার মাথার উপর চড়া দাম ধার্য করেছে। এমন ভাইয়ের বোন হিসেবে তার লুকিয়ে চুপিয়ে থাকা উচিত ছিল, কিন্তু দুর্দানা সে অবস্থাটা মেনে নেয়। ভাইয়ের বিপ্লবী রাজনীতি সম্বন্ধে তার অপরিসীম গর্ববোধ ছিল, তাই সবসময় সে মাথা উঁচু করে বেড়াত। আমাদের সমাজে এমন এতখানি অস্বাভাবিকতা সহ্য করার খুব বেশি মানুষ ছিল না। কেউ কেউ তাকে পথে ঘাটে আক্রমণ করত। যারা তার উপর হামলা করত, দুর্দানা তাদের কোনো ক্ষতি করেনি। যারা তার নামে নানা রকম অশ্লীল গল্প রুটিয়ে বেড়াতো, তাদের যৌন যন্ত্রণা আসল জায়গার বদলে মগজের গভীরে প্রদেশে অবস্থান করত বলে এমন সুন্দর কাহিনী তারা অনায়াসে রচনা করতে পারত। দুর্দানা আমার ঘরে এসেছে, দারোয়ান হোস্টেলে ঢুকতে বাধা দিয়েছে, সে পকেট থেকে ধারালো চাকু বের করে দারোয়ানের ভুঁড়ি ফাঁসিয়ে দিতে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সব দারোয়ান একজোট হয়ে ভাইস চ্যান্সেলরের কাছে বিচার দাবি করেছে এবং ভাইস চ্যান্সেলর আমাকে ডেকে কড়া কৈফিয়ত তলব করেছে। এইসব খবর গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা ফাটানোর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করলো। আমি খুব অবাক হয়ে আবিষ্কার করলাম আর্ট ইনস্টিটিউটে দুর্দানা নামে এক ডাকাবুকা মহিলা আছে এবং সে সব ধরনের অকাণ্ড ঘটিয়ে তুলতে ওস্তাদ, একথা আমি ছাড়া সবাই জানে। ঘটনাটি মাওলানা হান্নানকে কি করে বিচলিত করে তুলেছিল তার উল্লেখ করছি। অবশ্য তার আগে মাওলানা হান্নানের বিষয়ে একটা ধারণা দেয়া প্রয়োজন। হান্নান সম্প্রতি ইসলামিক স্টাডিজের লেকচারারের চাকরি পেয়েছে। সে সাদা পাঞ্জাবি পাজামা পরে ক্লাসে পড়তে আসতো এবং দাঁড়িয়ে রাখার একটা নতুন স্টাইল সৃষ্টি করেছিল। কানের নিচ থেকে শুরু করে থুতনির হয়ে কানের অপর পর্যন্ত বিস্তৃত দ্বিতীয়বার চাঁদের মতো দাঁড়িতে তাকে ভালো কি খারাপ দেখাতো সেটা বড় কথা না, কিন্তু চোখে পড়তো। রোদ বৃষ্টি থাকুক বা না থাকুক, সবসময় ছোট ছাতাটা মাথার উপর মেলে ধরে বিশ্ববিদ্যালয়ে আসতো। সে সময় গোল টুপিটা মাথার বদলে শোভা পেত হাতে। তার সম্পর্কে আরেকটি মজার সংবাদ হলো, বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পর পাজামা পাঞ্জাবি বদলে শার্ট প্যান্ট পরতো। আমরা তাকে নিয়ে নানা রকম মজা করতাম। আমাদের ঠাট্টা তামাশা সে গায়ে মাখত না। আমরা জিজ্ঞেস করতাম, মালানা তুমি এরকম করে দাড়ি ঘেটেছো কেন? হান্নান গম্ভীর হয়ে জবাব দিত, চাঁদ হলো ইসলামের চিহ্ন, তাই আমার দাড়ি আমি আল হেলালের মতো করে রেখেছি। মাওলানা হান্নানের এরকম অনেক ব্যাপার ছিল যেগুলো চট করে চোখে পড়তো। ক্লাসের ফাঁকে ফাঁকে বুড়ি বুড়ি শিক্ষিকাদের রুমে রুমে গিয়ে গল্প করতে সে খুব পছন্দ করতো। সেদিকে ইঙ্গিত করে কোনো কিছু বললে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে জবাব দিত, না না, বেআইনি কিছু নয়। গুলশান আপার সঙ্গে আমি ধর্ম এবং দর্শনের বিষয়ে
কিছু সমস্যার কথা আলোচনা করে আনন্দ পেয়ে থাকে। তার মুখে একটা লজ্জার ছোঁয়া লাগতো। সেটা চাপা দেওয়ার জন্য গুলশান আপার ধর্মতত্ত্ব সম্পর্কে কত অগাধ জ্ঞান বলে একটা নাতিদীর্ঘ লেকচার দিয়ে বসতো। হান্নান এক শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে আমাকে আটক করে বসলো। সে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছে। আমি তাকে পাশ কাটিয়ে চলে আসছিলাম। হান্নান আমার কলার ধরে হিড় করে ছাতিম গাছের গোড়ায় টেনে নিয়ে গেল। আমি আশঙ্কা করছিলাম হান্নান শুক্রবারে জুমার নামাজ পড়ার ফজিলত সম্পর্কে কিছু হেদায়েত করবে। আমি একটু ভড়কে গিয়েছিলাম। সে আজ পাঞ্জাবির উপর আচকান চাপিয়েছে, চোখে সুরমা, কানে আতর মাখানো, তুলো গোজা, সব মিলিয়ে একটা পবিত্র পবিত্র ভাব। এই বিশেষ সাজ পোশাকে আমার সঙ্গে যদি গুলশান আপার সঙ্গে যেমন করে সেরকম ধর্মতত্ত্বের আলোচনা শুরু করে, আমি বেকায়দায় পড়ে যাব। তাই তাড়াতাড়ি কাট মারার জন্য বললাম, হান্নান কি বলবার আছে তাড়াতাড়ি বলো, খিদে প্রাণ বেরিয়ে আসছে। হান্নান আমার কথা গ্রাহ্যই করলো না। জামার কলারটা ভালো করে চেপে ধরে বলল, জাহিদ তোমার কাজটা বেআইনি হচ্ছে। আমি বললাম, বেআইনি কাজ তো তুমিই করো। গুলশান আপার মতো মডার্ন মহিলার সঙ্গে ধর্মতত্ত্বের আলোচনা করাটা হলো দুনিয়ার সবচাইতে বেআইনি কাজ। হান্নান আমার কথা মোটেই আমল না দিয়ে মুখ গম্ভীর করে বলল, আমি জানি তুমি দুর্দানা বেগমের সঙ্গে আড্ডা দিয়ে আসছো। আমি বললাম, আড্ডা দিয়ে আসছি, ভালো করেছি, তুমি জানলে কি করবে? সে বলল, শাহবাগ থেকে আসার সময় তোমাদের দুজনকে দেখেছি। আমি বললাম, দেখেছো? বেশ করেছো। মাওলানা তুমি মিছিমিছি নামাজ পড়লে, আল্লাহ তোমার জুমার নামাজ কবুল করবে না। তুমি নামাজ পড়তে পড়তে কোন ছেলে কোন মেয়ের সঙ্গে কি করলে এসব চিন্তা করছো। কলা ছাড়ো, আমি যাই। মাওলানা হান্নানের মুখের ভাবে একটা পরিবর্তন এলো। জাহিদ তুমি আমার ভালোর জন্যই, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। দুদানা বেগমের সঙ্গে তোমার মেলামেশা ঠিক হচ্ছে না। কথাটা শুনে চটে উঠলাম। হান্নান হঠাৎ করে আমার ভালো মন্দ নিয়ে তুমি এত আগ্রহী হয়ে উঠলে কেন? সে বলল, আহা ভাই, চটো কেন? দুদানা বেগম একটা বিপজ্জনক মহিলা। সে প্যান্ট শার্ট পরে, গলায় মেশিন গানের বুলেটের হার ঝুলায়, পকেটে এই এত বড় চাকু রাখে, বেটা ছেলেদের কাঁধে হাত দিয়ে কথা বলে, বুস বুস ধোঁয়া ছেড়ে সিগারেট খায়, আর সাইকেলে চড়ে যেখানে সেখানে চলে যায়। বন্ধু হিসেবে বলছি, এরকম মেয়ে ছেলের সঙ্গে চলাফেরা করলে তোমার নামে কলঙ্ক রটে যাবে। আর তার অনেক খবর আমি রাখি। তবে একটা কথা তোমাকে বলি, দুর্দানা সত্যিকার মেয়ে ছেলে কি না আমার সন্দেহ আছে। আমার ইচ্ছে হচ্ছিল দুর্দানাকে গিয়ে ডেকে আনি এবং বলি, দুর্দানা তোমার ছুরিখানা মাওলানা হান্নানের থলথলে কুড়িটার মধ্যে ঢুকিয়ে দাও। সেটি যখন আপাতত সম্ভব হচ্ছে না, হান্নানের সঙ্গে রসিকতা করার জন্য ইচ্ছেটাই আমার প্রবল হয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, মাওলানা দুর্দানা যে মেয়ে না, কি করে তোমার এই সন্দেহ জন্মালো? হান্নান কানে গুঁজা হাতর মাখানো তুলোটির টুকরাটা বের করে নিয়ে আমার নাকে চেপে ধরলো। তারপর বলল, শুকে দেখো গন্ধ কেমন। উৎকট বোটকা গন্ধে আমার কাশি এলো। সেদিকে খেয়াল না করে বলল, মেয়ে মানুষের হওয়া উচিত এই আতরের গন্ধের মতো, এবং আরো হওয়া উচিত মাখনের মতো তুলতুলে নরম। যে মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরে সিগারেট খায়, বেটা ছেলের কাঁধে হাত দিয়ে চলাফেরা করে, যখন তখন সাইকেলে চড়ে জায়গায় জায়গায় আসা যাওয়া করে, তার মধ্যে মেয়ে মানুষের কি থাকে? আমার কথাগুলো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। আমি বললাম, মাওলানা আতরের গ্রানের মতো মাখনের মতো তুলতুলে মেয়ে মানুষের কথা তুমি ইবাদত করার সময় চিন্তা করতে থাকো। আল্লাহর মেহেরবান মিলিয়েও দিতে পারেন। আমি চললাম। রাগে ক্ষোভে হান্নানের ছাতিটা 10 হাত দূরে ছুড়ে দিয়ে আমি চলে এসেছিলাম। হান্নান মাওলানার কবল থেকে রেহাই পেয়ে আমি তো হোস্টেলে এলাম, কিন্তু তারপর থেকে আমার মনে একটা চিন্তা জন্মল। মাওলানার জগৎ বিশ্ববিদ্যালয়, মসজিদ, বাসা এবং নিউ মার্কেটের কাঁচা বাজার, এর মধ্যে সীমাবদ্ধ। অথচ দুর্দানার সমস্ত সংবাদ তার নখদর্পণে। আমি দু পায়ে সমস্ত ঢাকা শহর চষে বেড়াচ্ছি, কিন্তু দুর্দানার বিষয়ে কোনো কিছুই জানিনি। নিজের সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা ভেঙে গেল। নিজের উপর চটে গেলাম। সেদিন দুপুরে খাওয়ার পর 7 মাস ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন রাজ্যের ঘুম এসে আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেললো টেরি পেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে একটা বিদঘুটে স্বপ্ন দেখলাম। আমি একটা মোটরযানের উপর চড়েছি। গাড়ি, ট্রাক, পিকআপ, এমনকি জিপের সঙ্গেও যানবাহনটির তুলনা চলে না। বাইরে থেকে দেখলে অনেকটা মিলিটারি ট্যাঙ্কের মতো দেখায়, কিন্তু ভেতরের আসন ইত্যাদি সম্পূর্ণ ভিন্ন রকম। এই যন্ত্রযান তীব্র বেগে সামনের দিকে ছুটে যাচ্ছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, শহরের বাঁধানো রাজপথ দিয়ে যানটা চলছে না,
ঘর বাড়ি, ইলেকট্রিক পোস্ট সবকিছু তছনছ করে অত্যন্ত মসৃণ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর একজন মহিলা ডান হাতে স্টিয়ারিং এ হুইল ঘোরাচ্ছে এবং বাম হাতে সিগারেট টানছে। ভদ্রমহিলার চেহারা ভালো করে চোখে পড়ছে না, আমি শুধু তার মুখের একটা অংশ দেখতে পাচ্ছি। বিকেল 4:30টার দিকে ঘুম ভেঙে গেল। জেগে ওঠার পর অনেকক্ষণ পর্যন্ত ইঞ্জিনের ভনভন শব্দ আমার মাথায় ঘুরপাক করতে লাগলো। ক্রমাগত নিজেকে প্রশ্ন করতে থাকলাম, এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন? আজকে এই পর্যন্ত, চল, ধন্যবাদ সবাই। পঞ্চম পর্ব। দুদিন বাদে হুমায়ুন শরীফ মিয়ার ক্যান্টিনে আমাকে পাকড়াও করে বলল, জাহিদ ভাই, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি বললাম, বলে ফেলো। হুমায়ুন বলল, আপনি চাটা শেষ করুন, এখানে বলা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভালো না খারাপ? হুমায়ুন বলল, সে আপনি পরে বিবেচনা করবেন। তারপর সে আমাকে রওনা রেস কোর্সের এক কোনায় নিয়ে গেল। হাজী শাহবাজের মসজিদের উত্তর দিকের জাকড়া বিলেতি গাছ গাছটার গোড়ায় গিয়ে পা ছড়িয়ে বসল। আমাকেও বলল, জাহিদ ভাই বসুন। তার কথা মতো আমিও বসে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না হুমায়ুনের এমন কি গোপন কথা থাকতে পারে বলার জন্য এত দূরে নির্জন গাছতলায় টেনে নিয়ে আসা প্রয়োজন দেখা দিয়েছে। হুমায়ুন বলল, আমাকে একটা স্টার সিগারেট দেন। প্যাকেট খুলে একটা নিজে ধরালাম, আরেকটা ওকে ধরিয়ে দিলাম। হুমায়ুন সিগারেটে লম্বা টান দিল, তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, জাহিদ ভাই, আপনাকে একটা ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়ার জন্য এই এত দূরে নিয়ে এসেছি। আমি বললাম, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? হুমায়ুন বলল, আপনি সবসময় আমার উপকারী করেছেন, কিন্তু আপনি নিজের ক্ষতি করতে যাচ্ছেন। আমি একটুখানি চমকে গিয়ে বললাম, আমি নিজের ক্ষতি করতে যাচ্ছি কিভাবে? হুমায়ুন বলল, দুর্দানার সঙ্গে আপনি ইদানিং খুব ঘোরাঘুরি করছেন, কাজটা ভালো হচ্ছে না। আমি বললাম, বুঝিয়ে বলল, কেন ভালো হচ্ছে না? হুমায়ুন বলল, মহিলা অসম্ভব রকম ডেঞ্জারাস। আমি বললাম, ডেঞ্জারাস মহিলাদের আলাদা আকর্ষণ আছে, সে কথা চিন্তা করে দেখেছ? আপনি রসিকতা করে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু জিনিসটা খেলা নয়। তার স্বরে একটা চাপা উত্তেজনার আভাস। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে মনের ভাষা বুঝতে চেষ্টা করলাম। হুমায়ুনের মুখটা লাল হয়ে উঠেছে। সে বলতে থাকলো, জানেন, আমরা আপনাকে কি রকম শ্রদ্ধা করি। আপনাকে এমন কাজ করতে দিতে পারি না যাতে সে শ্রদ্ধার ভাবটি চলে যায়। একটুখানি ভাবাচাকা খেয়ে বললাম, হুমায়ুন কি বলতে চাইছে সেটাই আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। আমি বললাম, তোমরা শ্রদ্ধা করো ঘৃণা করো সে তোমাদের ব্যাপার। আমি তোমাকে বলিনি যে আমাকে শ্রদ্ধা করতে হবে, আর যদি শ্রদ্ধাই করো আমাকে খুলে বলতে হবে কি কারণে সেটা চলে যাওয়ার উপক্রম হয়েছে। হুমায়ুন বলল, আপনি রুদ্দানার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আমি বললাম, কেন রাখবেন না সেটা বুঝিয়ে বলতে হবে। তোমার সঙ্গে ওই মহিলাটি হৃদয় গঠিত কোনো ব্যাপার আছে? থু করে একবেলা থুতু করল। আমাকে কি একেবারে বাজে লোক মনে করেন যে ওই মহিলার সঙ্গে হৃদয় গঠিত সম্পর্ক তৈরি করব? তার সবটাই তো শরীর, হৃদয় কোথায়? আমি বললাম, মহিলার শরীর মন্দ জিনিস নয়। রোগা চিপচিপে মহিলাকে নিয়ে ঘর করে আসছ, শরীরের মাহাত্মা বোঝার সুযোগ পাওনি, তাই এই কথা বলছ। আমার কথা শুনে হুমায়ুনের মেজাজ সপ্তমে চড়ে গেল। সে ঘেরওয়ালা পাঞ্জাবির পকেট হাতিয়ে একটা পিস্তল বের করে আনলো। আমাকে বলল, ধরে দেখেন। দেখলাম এই মরণাস্ত্রটির পিছল শীতল শরীর। সে আমার সামনে যন্ত্রটি খুলে 6টি চোচালো গুলি দেখালো। তারপর ট্রিগার হাত দিয়ে বলল, জানেন, এখানে একবার চাপ দিলে একটা গুলি বেরিয়ে আসবে এবং একটা গুলি একজন মানুষকে খুন করার জন্য পক্ষে যথেষ্ট। আমার হাসি পেয়ে গেল। হুমায়ুন পিস্তল দেখিয়ে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদককে কবিতা ছাপতে বাধ্য করেছে। সেই টেকনিকটা আমার উপর প্রয়োগ করতে এসেছে। হুমায়ুন বলল, তাহলে জাহিদ ভাই, আপনার সঙ্গে ফাইনাল বলতে চাই। আমি বললাম, বলে ফেলো। সে বলল, দুর্দানার সঙ্গে মেশামেশি বন্ধ করতে হবে। আমি বললাম, একই কথা বারবার বলছো, আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই কি করবে? সে পিস্তলটা আঁকড়ে ধরে বলল, যদি কথা না রাখেন গুলি করে দেব। আমি বললাম, করে দাও। আমি জামার বোতাম খুলে বুকটা উন্মুক্ত করে দিলাম। সে ট্রিগারে হাত দিয়ে
পিস্তলটা তাক করে রেখেছে, কিন্তু তার হাত কাঁপছে। সে বলল, রাজি হয়ে যান, নাহলে ট্রিগার টিপে দিচ্ছি। আমার খুব রাগ হলো, দুঃখ হলো না, জোরের সঙ্গে বললাম, আমি ভয় পেতে ঘৃণা করি, তুমি ট্রিগার টিপে দাও। তার সারা শরীর একটা খিচুড়ি দেখা দিল এবং পিস্তলটা হাত থেকে পড়ে গেল। হুমায়ুন আওয়াজ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করলো। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? হুমায়ুন বলল, অন্তত আপনি ভয় তো পাবেন। আমি বললাম, ও তাই ভালো। প্রথম খণ্ড শেষ হলো, চলবে।